ওকে, শুরু করা যাক। আজকে হচ্ছে আমরা মেইনলি যে পার্ট থেকে শুরু করতে চাচ্ছি, সেই পার্টটা হচ্ছে আমাদের কি বলে এটার নাম, উপাংশ পার্টটা আমরা পড়ছিলাম একটু করে। ওই উপাংশ পার্টটার আরেকটু কিছু অংশ একটু মনে করাবো। আসেন শুরু করি। তাহলে প্রথম হচ্ছে উপাংশ। উপাংশ একটু করে মনে করাই দিই। উপাংশটা আমরা কি পড়ছিলাম? উপাংশটা আমরা পড়ছিলাম হচ্ছে যে আমাদের কাছে যদি হচ্ছে কোনো একটা ভেক্টর থাকে, সেটা মনে করি সাপোজ এ ভেক্টর। এই এ ভেক্টরটা যদি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এ ভেক্টরটা যদি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে সেটা এই বরাবর, অর্থাৎ যেই বরাবর থিটা আছে, উপাংশটা হয় কি দিয়ে? এ কস থিটা। এটা আমরা পড়াইছিলাম। অন্যদিকে এই এ কস থিটার সাথে লম্বভাবে যে উপাংশটা থাকে সেটাকে আমরা বলতাম এ সাইন থিটা। অর্থাৎ যেই বরাবর আমাদের থিটা আছে ওই বরাবর উপাংশ হয় কস থিটা দিয়ে, যেই বরাবর আমাদের কোনো থিটা নাই ওই বরাবর উপাংশটা হয় সাইন থিটা দিয়ে। আশা করি মনে আছে সবার। এবং আরো কিছু কথাবার্তা আমরা বলছিলাম যে এই এ কস থিটা এবং এ সাইন থিটা পরস্পর কিভাবে থাকবে? একজন আরেকজনের সাথে লম্বভাবে থাকবে। এ কস থিটা এবং এ সাইন থিটা পরস্পরের সাথে কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। অন্যদিকে এ কস থিটা এবং এ সাইন থিটার মাঝখানেই আমাদের কোন ভেক্টরটা থাকবে? এই এ ভেক্টরটা থাকবে। সো বেশ কিছু কথাবার্তা বলছিলাম আগের ক্লাসে, এগুলো মনে আছে কিনা? যে হচ্ছে যেই বরাবর থিটা থাকবে উপাংশ এ কস থিটা দিয়ে, যে বরাবর থিটা নাই উপাংশ এ সাইন থিটা দিয়ে। এই দুইজন থাকবে পরস্পর লম্ব হবে এবং এই দুইজনের মাঝখানেই আমাদের কোন ভেক্টরটা থাকবে? এ ভেক্টরটা থাকবে। এই হচ্ছে পুরোপুরি কাহিনীটা। তাহলে আসুন তো এরপরে আরো কিছু কথাবার্তা একটু বলবো। সেটা হচ্ছে এই জায়গায় আমরা কিন্তু সবাই জানি এই কথাটা। যেমন মনে করেন এই জায়গায় কোন একটা বিন্দু দিচ্ছে আমাদেরকে, এ বিন্দু, এ এটা মূল বিন্দু ও। আমাদের এই বিন্দুটা যদি 2,3 হয়, এই বিন্দুটা যদি 2,3 হয়, তাহলে আমরা সবাই জানি যে এই 2,3 যদি হয়, এই বরাবর যদি আমরা একটা অবস্থান ভেক্টর আঁকি, তাহলে এই ও এ ভেক্টরটাকে আমরা লিখি কি? এটাকে লিখি 2i ক্যাপ প্লাস দিয়ে লিখি 3j ক্যাপ। অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে ওইটার সাথে একটা আই ক্যাপ যুক্ত করে দিই, ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আছে সেটার সাথে কি যুক্ত করে দিই? জে ক্যাপটা যুক্ত করে দিই। অর্থাৎ কাহিনীটা এরকম সিম্পলি যে আমাদের এই বরাবর আমরা কয় ঘর গেছি? 2 ঘর গেছি। এই বরাবর আমরা কয় ঘর গেছি? 3 ঘর গেছি। তাহলে যেটা এক্স অক্ষ বরাবর ওর সাথে একটা আই ক্যাপ যুক্ত করে দিই, যেটা ওয়াই অক্ষ বরাবর সেটার সাথে একটা কি যুক্ত করে দিই? সেটার সাথে একটা জে ক্যাপ যুক্ত করে দিই। তাহলে ব্যাপারটা এটা যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আমাদের জন্য কি আসতেছে? জে ক্যাপ আসতেছে। আশা করি বোঝা গেছে। তাহলে এই সেম কাজটা এখন আমরা এই ক্ষেত্রে করব। কিভাবে করব? একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যে আমাদের মনে করি আবারও সেম ভাবে একটা কি আছে? একটা ভেক্টর আছে। যে এই ভেক্টরটাকে আমরা বলছি ও, মান হচ্ছে এ। এই এ ভেক্টর, ওর মান হচ্ছে কত? এ। এবং ও মনে করছি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে আমাদের এ ভেক্টর যে আছে ওই এ ভেক্টরের মান দেওয়া আছে এ, এবং ওর দিকটাও দেওয়া আছে যে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে কোন একটা ভেক্টর এ ভেক্টর, ওর মান দেওয়া আছে এবং কি দেওয়া আছে? দিকটা দিয়ে দেওয়া আছে আমাকে। তাহলে আমরা সবাই কিন্তু এটা জানি যে হচ্ছে আমাদের এই বরাবর, দ্যাট ইজ হচ্ছে এই বরাবর উপাংশ চলে আসবে এ কস থিটা। অন্যদিকে ওয়াই অক্ষ বরাবর উপাংশ চলে আসবে আমাদের জন্য এ সাইন থিটা, যেটা আমরা এতক্ষণ ধরে এই জায়গায় আঁকতেছিলাম। ঠিক আছে, এই বরাবর আঁকতেছিলাম এ সাইন থিটা। তাহলে তো আমরা জানি ওই ওয়াই অক্ষ বরাবর ওইটা কত? এ সাইন থিটা। এটা এবং এটা পরস্পর সমান হবে, রাইট? এই এ সাইন থিটা আর এই সাইন থিটা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে ব্যাপারটা কি আসতেছে একটু খেয়াল করব। এই এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ করছে? এ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশ করছে? এ সাইন থিটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদিও এ সাইন থিটা এবং এক্স অক্ষ বরাবর যদি এ কস থিটা করে থাকে, তাহলে এক্স অক্ষে যে মানটা আছে ওর সাথে আমরা সুন্দর মতো একটা আই ক্যাপ যুক্ত করে দিতে পারি। ওর সাথে আমরা একটা সুন্দর মতো কি যুক্ত করে দিতে পারি? আই ক্যাপ যুক্ত করে দিতে পারি। সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর যে আছে ওর সাথে একটা জে ক্যাপ যুক্ত করে দিতে পারি। তাহলে সুন্দর মতো আমাদের এক্স অক্ষ বরাবর চলে আসবে এ কস থিটা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর চলে আসবে এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে একটু চিন্তা করুন তো, সেম এই কাহিনীটার মতো এই জায়গায় যে কাহিনীটা আমরা শিখছিলাম যে এক্স অক্ষ বরাবর 2i ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর 3j ক্যাপ। তাহলে ও এ ভেক্টরটা কি ছিল আমাদের জন্য? 2i ক্যাপ প্লাস কি ছিল? 3j ক্যাপ। সেম ভাবে এই জায়গায় এক্স অক্ষ বরাবর এ কস থিটা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে আমাদের মেইন এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি কি? মেইন এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান এ কস থিটা, এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ, এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ।
এই ব্যাপারটা সবাই বুঝছেন কিনা একটু খেয়াল করবেন। অর্থাৎ ব্যাপারটা কি বললাম, যে এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে ওর সাথে একটা আই ক্যাপ যুক্ত করে দিছি, ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আছে ওর সাথে একটা জে ক্যাপ যুক্ত করে দিয়েছি, শেষ, আমরা এ ভেক্টরটা পেয়ে গেছি। তাহলে আমাদের কাছে যদি মান এবং দিক দেওয়া থাকে, আমাদের কাছে যদি মান এবং দিক দেওয়া থাকে, এই যে মান দিক দেওয়া থাকে, আমরা কিন্তু ভেক্টরটা খুব সিম্পলি কি করে ফেলতে পারতেছি, বের করে ফেলতে পারতেছি। তাহলে আসুন তো একটা এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল দেখলেই সবাই আশা করি বুঝে যাবেন, কারণ থিওরি বললে দেখা যায় বুঝতে একটু কষ্ট হয়, এক্সাম্পল নিলেই ব্যাপারটা সোজা হয়ে যায়। তাহলে আসি তো, আমাদের মনে করছি এই বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর, ওর মানটা দিয়ে দেওয়া আছে আমাকে 5, এবং বলল যে ও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? এক্স অক্ষের সাথেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলে আমরা সুন্দর মতো বুঝতে পারতেছি এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কত। এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, মান হচ্ছে 5। সো থিটা থাকলে উপাংশ হয় কস দিয়ে, তাহলে 5 কস থিটা, বা থিটার মান 30, 5 কস 30। অন্যদিকে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত হবে আমাদের জন্য? 5 সাইন 30। এক্স অক্ষ বরাবর যেটা আছে একটা আই ক্যাপ সাথে, ওয়াই অক্ষ বরাবর যেটা আছে জে ক্যাপ সাথে। তাহলে আমাদের এ ভেক্টরটা বের করবো কিভাবে? এ ভেক্টর চলে আসবে 5 cos 30 আই ক্যাপ প্লাস 5 sin 30 জে ক্যাপ। এবার sin 30 cos 30 এর মানটা একটু বসাই, তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে 5√3/2 আই ক্যাপ প্লাস 5/2, কারণ sin 30 এর মান হাফ, জে ক্যাপ। তাহলে এ ভেক্টরের ভেক্টর রূপটা আমরা পেয়ে গেলাম। দেখি তো ব্যাপারটা বোঝা গেছে কিনা, যে আমাদের যদি কোনো একটা ভেক্টরের মান দেওয়া থাকে এবং কোনো একটা ভেক্টরের দিক দেওয়া থাকে, মান ও দিক দেওয়া থাকলে আমরা খুব সিম্পলি ভেক্টরটা বের করে ফেলতে পারি। মান ও দিক দেওয়া থাকলে আমরা খুব সিম্পলি ভেক্টরটা বের করে ফেলতে পারি। তাহলে ভেক্টর বের করার সিস্টেম কি আশা করি বুঝতে পারছেন সবাই, এটা হচ্ছে সিস্টেমটা। তাহলে একটু লিখে রাখি পাশে, যে ভেক্টরের মান ও দিক দেওয়া থাকলে, ভেক্টরের মান ও দিক থাকলে, ভেক্টরের মান ও দিক থাকলে ভেক্টরটি নির্ণয়ের কৌশল, ভেক্টরটি নির্ণয়ের কৌশল বা ভেক্টরটি নির্ণয়ের সূত্র। এবার আসি, এটা তো আমাদেরকে মান আর কোণটা দেওয়া আছে। এখন একটু ডিফারেন্ট ভাবে একটা এক্সাম্পল নেই, একটু খেয়াল করবেন সবাই। মনে করেন আমাদেরকে এবার দিল কি, আমাদের কাছে এবার এই যে এটা এক্স অক্ষ আছে, এটা আমাদের ওয়াই অক্ষ আছে। এবার আমাদেরকে একটা ভেক্টর দিল বি ভেক্টর, বি ভেক্টর। এই বি ভেক্টরটা দিয়ে দিল এক্স অক্ষ বরাবর, যার মান হচ্ছে 5। আরেকটা ভেক্টর দিয়ে দিল যেটা হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টর, এই যে এই বরাবর আছে সি ভেক্টরটা, সি ভেক্টরের মানটা দিয়ে দিল আমাদেরকে 3। তাহলে একটু সবাই খেয়াল করবেন, এবার বি ভেক্টরটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে বি ভেক্টরটা শুধু এবং শুধু কোন অক্ষ বরাবর আছে? বি ভেক্টরটা কিন্তু শুধু এবং শুধু এক্স অক্ষ বরাবর আছে। ওয়াই অক্ষ বরাবর ওর কোনো অংশ আছে না, ওয়াই অক্ষ বরাবর ওর কোনো অংশ নাই। যদি শুধু এক্স অক্ষ বরাবর অংশ থাকে, তাহলে ওর সাথে শুধু একটা আই ক্যাপ যুক্ত করে দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো সুন্দর মতো, এই বরাবর বি ভেক্টরটা শুধু এক্স অক্ষ বরাবর আছে, সো ওর মানের সাথে জাস্ট একটা আই ক্যাপ যুক্ত করে দিলাম। তাহলে বি ভেক্টরটা আমরা ডিরেক্টলি এই জায়গা থেকে বের করে ফেলতেছি। এবার সি ভেক্টরের কাহিনীটা একটু খেয়াল করবো সবাই। সি ভেক্টরের কাহিনীটি দেখেন তো, সি ভেক্টর এইদিকে যদি আমাদের জে ক্যাপ হয়, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, নিচের দিকে আমাদের জন্য কি চলে আসবে? মাইনাস জে ক্যাপ। নিচের দিকে আমাদের জন্য কি চলে আসবে? মাইনাস জে ক্যাপ। অর্থাৎ ব্যাপারটা কি আসলো, সি ভেক্টর উপরের দিকে যদি প্লাস জে ক্যাপ হয়, সি ভেক্টর নিচের দিকে হবে মাইনাস জে ক্যাপ। তাহলে ও যদি মাইনাস জে ক্যাপ হয়, তাহলে ওর মান হচ্ছে 3 এবং ও আছে মাইনাস জে ক্যাপের দিকে। তাহলে ওর সাথে এক্স অক্ষের কোনো সম্পর্ক নাই, শুধু কোন অক্ষ বরাবর অংশ আছে? ওয়াই অক্ষ বরাবর অংশ আছে। তাহলে শুধু যদি ওয়াই অক্ষ বরাবর অংশ থাকে, তাহলে সি ভেক্টরটা আমরা সুন্দর মতো লিখতে পারি, ও হচ্ছে মান 3। ও আছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? অবশ্যই বুঝতে পারতেছি নেগেটিভ, অর্থাৎ মাইনাস জে ক্যাপ বরাবর। তাহলে আমরা সুন্দর মতো সি ভেক্টর লিখতে পারি -3 জে ক্যাপ। দেখি তো কারো এটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন দ্রুত, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো। অর্থাৎ শুধু যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে শুধু আই ক্যাপ লাগাই দিব, শুধু যদি ওয়াই অক্ষ বরাবর থাকে শুধু জে ক্যাপ লাগাই দিব। কিন্তু একটু খেয়াল করে যুক্ত করতে হবে, যদি এক্স অক্ষের পজিটিভ দিকে থাকে তাহলে প্লাস আই ক্যাপটা লাগাবো, এই যে ওর সাথে শুধু প্লাস আই ক্যাপটা যুক্ত করছি। কিন্তু যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকে তাহলে মাইনাস আই ক্যাপ। ওয়াই অক্ষের পজিটিভ দিকে যদি থাকে উপরের দিকে, তাহলে শুধু প্লাস জে ক্যাপ হবে। ওয়াই অক্ষের যদি নেগেটিভ দিকে হয় তাহলে ওর সাথে কি যুক্ত করবো? মাইনাস জে ক্যাপ। দেখি তো কারো কোনো সমস্যা থাকলে একটু বলবো।
কারো কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা, তাহলে একটা ম্যাথ করে ফেলি, এই ম্যাথটা বোর্ডে আসছে, এটা ম্যাথ করে ফেলি। ভালো, আমাদেরকে দুইটা ভেক্টর দিয়ে দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমাদেরকে বলা আছে, আমাদের কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, ওর মান দিয়ে দেওয়া আছে 5, ও এই জায়গায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এবং আরেকটা ভেক্টর দিয়ে দেওয়া আছে এই বরাবর, ও হচ্ছে কিউ ভেক্টর, যার মান দিয়ে দেওয়া আছে 3। বলছে প্রথম কোশ্চেন, লব্ধি ভেক্টরটি নির্ণয় করো, ভেক্টরটি নির্ণয় করো করো এবং তার মান কত, তার মান কত। তারপর আরেকটা কোশ্চেন করলো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করো, নির্ণয় করো। ওকে, তাহলে একটু খেয়াল করবেন সবাই মনোযোগ দিয়ে। প্রথম কথা, লব্ধি ভেক্টরটি নির্ণয় করতে বলছে, তাহলে ভেক্টর বের করতে বলছে আমাকে, কিন্তু লব্ধির মান চাই না এই কোশ্চেনে, পরে আবার মান চাইছে। তাহলে আসেন তো, মান বের করা কিন্তু খুব সোজা, লব্ধির মান বের করা খুবই সোজা। কিভাবে বের করি আমরা? আমরা ওই যে একটা কাজ করি, কি, লব্ধির মানের সূত্রটা খাটাই। 1 নাম্বার কোশ্চেনের জন্য মানের জন্য মান, সেটা হচ্ছে আর সমান রুট ওভার একটা ভেক্টর স্কোয়ার অপর ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু দুইটা ভেক্টরের গুণফল মধ্যবর্তী কস আলফা, না পুরোটার উপর রুট। তাহলে একটু খেয়াল করেন তো, এই জায়গায় যে আলফাটা আছে, আলফাটা কি ওদের দুইজনের মধ্যবর্তী কোণ। তাহলে একটু আসেন তো, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফাটা আমার লাগবে। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল আলফার মান কত আসতেছে আমাদের জন্য? 120 ডিগ্রি। 90 প্লাস 30, তাহলে আমরা সুন্দর মতো বসাই দিতে পারতেছি। রুট ওভার পি এর মান হচ্ছে কত আমাদের, 5 স্কোয়ার প্লাস কিউ এর মান 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 কস আলফার মান কত, 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি। তাহলে ক্যালকুলেট করলে কিন্তু আমরা ডিরেক্ট মানটা বের করতে পারতেছি। তাহলে মান বের করাটা খুবই ইজি। কিন্তু আমাদেরকে বলছে কি বের করতে, আমাদেরকে কিন্তু বলছে যে লব্ধি ভেক্টরটি নির্ণয় করো, মানে ভেক্টর লাগবে আমার। তাহলে আমরা তো লব্ধি ভেক্টরের জন্য সূত্রটা জানি, কি, লব্ধি ভেক্টরের সূত্র হচ্ছে আর সমান পি ভেক্টর প্লাস কি ভেক্টর, কিউ ভেক্টর। এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি পি ভেক্টরটা লাগতেছে, আমাদের ইন্ডিভিজুয়ালি কিউ ভেক্টরটা লাগতেছে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে পি ভেক্টর, আলাদা আলাদা ভাবে পি ভেক্টর এবং কিউ ভেক্টরটা আমাদের লাগতেছে। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি লাগে, তাহলে ওই যে দেখেন, পি ভেক্টরের মান দেওয়া আছে, দিক দেওয়া আছে, আমরা সুন্দর মতো পি ভেক্টরটা বের করতে পারি না? কিউ ভেক্টরটার মান দেওয়া আছে এবং ও শুধু ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে ওকেও আমরা বের করতে পারি। একটু সাইডে করে দেখাই আমি, তাহলে পি ভেক্টর কি আসবে, ওর এক্স অক্ষ বরাবর উপাংশ কত আপনি দেখে বলেন। এই যে দেখে বলেন, 5 আছে, থিটা আছে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ আসবে 5 cos 30, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আসবে 5 sin 30। তাহলে এক্স অক্ষ বরাবর একটার সাথে আই ক্যাপ যুক্ত করে দিব, ওয়াই অক্ষর বরাবর সাথে জে ক্যাপ যুক্ত করে দিব। তাহলে লিখলাম যে ও আসবে 5 cos 30, ওর সাথে একটা যুক্ত করে দিব আই ক্যাপ, প্লাস 5 sin 30 যুক্ত করে দিব জে ক্যাপ। আশা করি বুঝতে পারছেন। সেম ভাবে কিউ ভেক্টরটা একটু খেয়াল করবো, কিউ ভেক্টরটা আছে কোন দিকে দেখেন তো, উপরের দিকে যদি প্লাস জে হয়, নিচের দিকে শুধু মাইনাস জে। এবং ও কি এক্স অক্ষ বরাবর আছে না, ও শুধু ওয়াই অক্ষ বরাবর আছে, সো ওর সাথে -3 জে ক্যাপ যুক্ত করে দিলেই হচ্ছে। সো কিউ ভেক্টর পেয়ে গেলাম -3 জে ক্যাপ। তাহলে পি ভেক্টর পেয়ে গেছি, কিউ ভেক্টর পেয়ে গেছি, বসাই দিব এখানে 5 cos 30 আই ক্যাপ প্লাস 5 sin 30 জে ক্যাপ, জে ক্যাপ -3 জে ক্যাপ। তাহলে এই জায়গা থেকে আমরা ডিরেক্ট আর ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা কি করে ফেলতে পারতেছি, বের করে ফেলতে পারতেছি। এই যে আই ক্যাপ, বা আই ক্যাপটা থাকবে 5 cos 30, cos 30 এর মান বসাই দিবেন, সমস্যা নাই। প্লাস জে ক্যাপটা কিন্তু এই দুজন থেকে জে ক্যাপটা কমন চলে যাচ্ছে, সো 5 sin 30 -3 জে ক্যাপ। দেখেন তো, এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো, এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আশা করি বুঝতে পারছেন।
স্যার শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? জি স্যার। এতক্ষণ কি কিছু শোনা যায় নাই? স্যার একটু আগে মিউট হয়ে গেছিল, জাস্ট ও 2-3 আচ্ছা, মিনিট। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলতেছিলাম কি আমরা, বলতেছিলাম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যে আমার শুধু একটা সিস্টেম মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরটা বের করা সিস্টেমটা কিভাবে। মান এবং দিক দেওয়া আছে, এই যে মান ও দিক দেওয়া আছে, আমি ভেক্টরটা যদি বের করতে পারি কোনো ব্যাপার না। এরপরে 2 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে, 2 নাম্বার কোশ্চেনের বলছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করো। আমাকে কিন্তু একবারও বলে নাই পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মান বের করো, নো, আমাদেরকে বলছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করো। তাহলে আমরা কি করব, ডিরেক্ট কাজ করে দিব। আসেন 2 নাম্বার ম্যাথ লিখবো, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টরটা আপনি বের করছেন, পি ভেক্টর কি বের করছেন, 5 cos 30 i ক্যাপ প্লাস 5 sin 30 j ক্যাপ মাইনাস কিউ ভেক্টর, কিউ ভেক্টর মান কত, -3 শেষ। তারপর আপনি যে ক্যাপটা কমন নিয়ে ফেলবেন, 5 cos 30 i ক্যাপ প্লাস, দেখেন তো যে ক্যাপ কমন নিলে আসবে 5 sin 30 মাইনাস মাইনাস হয়ে গেল +3 জে ক্যাপ। এখন যদি মান বের করতে বলতো, কোয়াইট সিম্পল, দেখেন তো মানটাও বের করে দেখাই দিই, যদিও বলে নাই এখানে, কিন্তু মান বের করতে বলে কিভাবে বের করতে, এই যে পরম মান দিতাম, রুট ওভার দিয়ে আই এর যে সহগ আছে ওর স্কয়ার প্লাস জে এর যে সহগ আছে ওর স্কয়ার পুরাটার উপর রুট, রাইট? আমরা তো সিস্টেমটা জানি। সো 5 cos 30 এই পুরাটার উপর স্কয়ার প্লাস 5 sin 30 প্লাস 3 এটার স্কয়ার, এটা হচ্ছে পুরাটার মান। দেখেন তো কারো বুঝতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা, একটু সাথে সাথে বলেন আমাকে, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট একটু, আমি কিছু হোমওয়ার্কও দিয়ে দিব এই রিলেটেড, তাহলে আর কারো কোনো প্রবলেম থাকবে না আশা করতেছি। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আশা করি। এবার আসেন আমাদের বইয়ের মধ্যে কিছু কাহিনী আছে, যেমন একটা কাহিনী আছে লন রোলারের কাহিনী। তো এই ব্যাপারটা আপনাদের বুঝা তেমন কোনো সমস্যা হবে না, আমি একবার বলবো দেখুন বুঝে গেছেন। আসেন, লন রোলার, শুধু আপনি উপাংশের কাহিনীটা যদি বুঝেন তাহলে হয়ে যাবে। লন রোলার, লন রোলারের মধ্যে সবচেয়ে ফেমাস কোশ্চেন হচ্ছে এটা, যে লন রোলার ঠেলা সহজ নাকি টানা, ঠেলা সহজ, ঠেলা সহজ নাকি টানা, লন রোলার ঠেলা সহজ নাকি টানা, এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসবে আমাদের। তাহলে একবার খেয়াল করবেন, একবার বলবো, সবাই আশা করি বুঝবেন, না বুঝলে তো বলবেনই আমাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটা লন রোলারের একটা চাকা আঁকি। আচ্ছা ঠিক আছে, একটা হ্যান্ডেল, ওকে, এই যে লন রোলার একটা হ্যান্ডেল, একবার ঠেলবো আর একবার টানবো, রাইট? সো আসেন লন রোলার, এই তো হয়ে গেল। তাহলে আসেন ভূমি আঁকি একটু, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে একবার আমরা ঠেলবো, একবার আমরা টানবো। তাহলে আসেন এই কাহিনীটাকে ঠেলার কাহিনী ধরি, এই কাহিনীটাকে টানার কাহিনী ধরি, টানা। তাহলে আসেন, যখন আমরা ঠেলবো, যখন আমরা ঠেলবো তাহলে বল প্রয়োগ করবো কোন দিকে, একটু খেয়াল করবেন। একটা জিনিসকে যদি আপনি ঠেলেন, তাহলে মানে আপনি সামনের দিকে বল প্রয়োগ করবেন, এই যে এরকম করে ঠেলতেছি না আমরা জিনিসটাকে ধরে, এই যে সামনের দিকে ঠেলতেছি, রাইট? আপনি একটা জিনিসকে যদি হাতে ধরে ঠেলেন তাহলে এভাবে করে ঠেলবেন, রাইট? এভাবে ঠেলবো, সামনের দিকে ঠেলবো, দ্যাট ইজ এই দিকে ঠেলবো আমরা। তাহলে আসেন একটু যদি আঁকি আমরা, তাহলে ব্যাপারটা আসবে এরকম, এই বরাবর, ওকে, তাহলে এই বরাবর আমরা ঠেলবো এফ, এই বরাবর আমরা ঠেলবো এফ। আচ্ছা, তাহলে এই বরাবর ঠেলবো আমরা, সেটা হবে আমাদের জন্য এফ। এখন আসুন তো একটা ভূমির সাথে একটা কোণ করে ঠেলতেছি আমরা, রাইট? সো ভূমির সাথে কত কোণ করে ঠেলতেছি, ধরে নিছি ভূমির সাথে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা আমাদের জন্য থিটা। এরপর যখন আমরা টানবো, তাহলে টানলে কি হবে দেখেন তো, আমরা এভাবে টানবো না জিনিসটাকে, এই বরাবর টানবো। তাহলে এই বরাবর যদি টানি আমরা জিনিসটাকে, তাহলে এই বস্তুটাকে ধরে এই দিকে টানবো। তাহলে আপনি যে চিত্রটা একটু বুঝলে তারপর বাকি জিনিস আমরা এক কথায় বলবো। তাহলে এই বরাবর ধরলাম, এই যে বরাবর টানতেছি উপরের দিকে। তাহলে এটাও ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে থাকবে, তাহলে ভূমি বরাবর দাগ দিলাম, এই যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা।
কারো বুঝতে সমস্যা হলে একটু আমাকে সাথে সাথে বলি। এফ থিটা। এবার আমরা জানি যে আমাদের সুন্দর মতো যদি একটু খেয়াল করি, আমাদের লন রোলারটা বা ওই রোলারটা বা সুটকেস, ঠিক আছে, এটা লন রোলার না, শুধু যে সুটকেস গুলো আছে হাতলওয়ালা সুটকেস, ওগুলোর ক্ষেত্রেও কাহিনী সেম। ওগুলোর ক্ষেত্রে আমরা যদি ঠেলি অথবা টানি, আমরা কি আলটিমেটলি ওই জিনিসটাকে ধরে উপরের দিকে নিয়ে চলে যাই? নো, এই জিনিসটাকে টানলে কি আপনি উপরের দিকে নিয়ে চলে যাবেন? না। আপনি একটা সুটকেসকে যখন টানেন তখন ও আস্তে আস্তে ভূমি দিয়ে গড়িয়ে গড়িয়ে কোন দিকে যায়? সামনের দিকে যায়। তার মানে আমার সামনের দিকে একটা উপাংশ নিতে হবে। এই জায়গার মধ্যে ওকে যখন ঠেলবো আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হবে? সামনের দিকে। তাহলে আমাকে সামনের দিকের একটা উপাংশ নিতে হবে। অর্থাৎ এই ভূমি বরাবর একটা উপাংশ আমাকে নিতে হবে, এই জায়গায় ভূমি বরাবর একটা উপাংশ আমাকে নিতে হবে। তাহলে একটু উপাংশটা নিয়ে ফেলি আমরা। তাহলে এই বরাবর উপাংশ আসবে কত, একটু খেয়াল করবেন। এই বরাবর উপাংশ আসবে, এই যে আমাদের থিটা আছে, থিটা থাকলে উপাংশ কি দিয়ে হয়? কস থিটা। তাহলে এই বরাবর আসবে উপাংশ এফ কস থিটা। এখন এটা দিকটা কোন দিকে হবে একটু খেয়াল করেন। এফটা এই বরাবর কাজ করতেছে, অর্থাৎ এফটা কোন দিকে কাজ করতেছে? ডান দিকে। তাহলে আমাদের এই এফ কস থিটার দিকটাও হবে এই যে ডান। আশা করি বুঝতে পারছেন। এফটা ডান দিকে কাজ করতেছে, এফ কস থিটার দিকটা হবে ডান দিকে। এবার আসি সেম ভাবে, শুধু এফ কস থিটা না, আরেকটা থাকবে এফ সাইন থিটা, লম্ব ভাবে থাকবে, রাইট? এফ সাইন থিটা কিভাবে থাকবে? লম্ব ভাবে থাকবে। লম্ব ভাবে যদি থাকে ও এই দিকে কাজ করবে এফ সাইন থিটা। কেন এই বরাবর, কেন এফ সাইন থিটাটা দিছি আমরা একটু খেয়াল করবো সবাই, খুব সিম্পল আসলে। কারণ দেখেন তো, এফ কস থিটা এবং এফ সাইন থিটা লম্ব ভাবে থাকবে এবং এই দুজনের মাঝখানে এফটা থাকতে হবে, ঠিক আছে না? তাহলে একটু খেয়াল করি এবার। এফ সাইন থিটা এই বরাবর দিছি, কেন নিচের দিকে দিছি? কারণ দেখেন তো, এই যে বলটা আছে এটা একই সাথে ডান দিকে কাজ করতেছে এবং নিচের দিকে কাজ করতেছে। সো ডান দিকে কাজ করতেছে এটা এফ কস থিটা, নিচের দিকে কাজ করতেছে এটা এফ সাইন থিটা। এবার তাহলে চিন্তা করলে এই এফটা একই সাথে ডান দিকে কাজ করতেছে, একই সাথে কোন দিকে কাজ করতেছে? উপরে, যে ডানে উপরে, ডানে উপরে। কথা আশা করি বুঝে গেছে। তাহলে আবার উপাংশ নিয়ে ফেলি। এই বরাবর আসবে আমাদের জন্য এফ কস থিটা, কেন দেখেন তো থিটা আছে, এই বরাবর উপাংশ আসবে আমাদের জন্য এফ সাইন থিটা, কারণ থিটা নাই। আরেকটা বল আছে এখানে। আমরা যদি লন রোলারের ভরটাকে এম মনে করি, আমরা যদি লন রোলারের ভরটাকে এম মনে করি, তাহলে দুনিয়া এই লন রোলারটাকে একটা বলে টানতেছে, সেটার নাম এমজি। এই যে দুনিয়া লন রোলারটাকে একটা বলে টানতেছে, সেটার নাম কি? সেটার নাম কিন্তু এমজি। তাহলে সেটার নাম যদি এমজি হয়, তাহলে একটু খেয়াল করি, আমরা দুই ক্ষেত্রে কিছু কথা লিখবো। এই ক্ষেত্রে সামনের দিকে কত বল কাজ করতেছে? সামনের দিকে বল, দেখেন তো আপনি নিজে দেখতে পাচ্ছেন সামনের দিকে বলটা কাজ করতেছে কত? আমরা দেখতেছি যে এফ কস থিটা। সামনের দিকে বল কাজ করতেছে এফ কস থিটা। এক সেকেন্ড একটু ওয়েট করি সবাই, এক সেকেন্ড। এক সেকেন্ড একটু ওয়েট করি। ওকে, ওকে। তাহলে কি বলতেছিলাম আমরা, একটু খেয়াল করেন সবাই। আমরা বলতেছিলাম হচ্ছে যে এই ক্ষেত্রে এই যে বস্তুটা আছে, এর ক্ষেত্রে সামনের দিকে কত বল কাজ করতেছে? এই যে সামনের দিকে এই বলটা কাজ করতেছে, সেই বলটার মান কত আপনি দেখেই বুঝতে পারছেন। সামনের দিকে বল কাজ করতেছে এফ কস থিটা। তাহলে আমরা লিখে ফেললাম সামনের দিকে বলের মান কত আমাদের জন্য? সামনের দিকে বলের মান এফ কস থিটা। এই ক্ষেত্রে সামনের দিকে বলের মান কত? সামনের দিকে বল, আপনি দেখে বুঝবেন, বলতে হচ্ছে না আশা করি। এই ক্ষেত্রেও সামনের দিকের বল হচ্ছে এই যে সামনের দিকে এফ কস থিটা। তাহলে সামনের দিকে যদি দুই ক্ষেত্রেই আমাদের জন্য বলটা, দুই ক্ষেত্রেই যদি আমাদের জন্য বলটা এফ কস থিটা হয়ে থাকে, তাহলে আমরা সুন্দর মতো এরপরের কাজটা করবো, সেটা হচ্ছে এবার বস্তুটা ওজন বের করবো। বস্তুটা কি বের করবো? ওজন। তাহলে একটু আসেন তো একটু খেয়াল করি। এই ক্ষেত্রে নিচে কত ওজন কাজ করতেছে? এমজি। এই ক্ষেত্রে নিচের দিকে আরো বল কাজ করতেছে, সেটা কি? এফ সাইন থিটা। তাহলে একটু খেয়াল করি,
mg তো কাজ করতেছেই, প্লাস নিচে আরেকটা বল কাজ করতেছে, সেটা কত? এফ সাইন থিটা। এই বেসিকটাও আমরা পড়াইছিলাম আগে। সো এই ক্ষেত্রে ওর ওজনটা mg, সাথে আবার এফ সাইন থিটাও কোন দিকে কাজ করতেছে? নিচে। তাহলে কয়টা বল নিচে কাজ করতেছে? দুইটা। সো ওর ওজনটা এখন আসলে হয়ে যাবে mg প্লাস এফ সাইন থিটা, কারণ mg এবং এফ সাইন থিটা দুজনেই একই দিকে কাজ করতেছে বলে মাঝখানে কি দিছি আমরা? প্লাস দিছি। অন্যদিকে পরের ক্ষেত্রে ওজন বের করি। এই ক্ষেত্রে mgটা কাজ করতেছে নিচে, এফ সাইন থিটা কাজ করতেছে উপরে। তাহলে mg এবং এফ সাইন থিটা একজন আরেকজনের কোন দিকে কাজ করতেছে দেখেন তো? অপোজিট দিকে কাজ করতেছে। একজন যদি অপরজনের অপোজিট দিকে কাজ করে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওজনটা কত লিখবো? এই ক্ষেত্রে ওজনটা লিখবো আমরা, এই ক্ষেত্রে ওজন লিখবো আমরা mg মাইনাস এফ সাইন থিটা। তাহলে সুন্দর মতো লিখতে পারি, এই ক্ষেত্রে ওজন বৃদ্ধি পাইছে, এই ক্ষেত্রে ওজন হ্রাস পাইছে। তাহলে একটু আসেন তো, এই ক্ষেত্রে যদি ওজনটা বৃদ্ধি পায়, ওজন বাড়লে আপনি সামনের দিকে বল দিচ্ছেন এফ কস থিটা, তাহলে এই ক্ষেত্রে ওজনটা বেড়ে গেছে, সামনের দিকের বল এফ কস থিটা। এই ক্ষেত্রে ওজনটা কমে গেছে, অর্থাৎ জিনিসটা হালকা হয়ে গেছে। তাহলে জিনিসটা হালকা হয়ে যাওয়ার পর আপনি সামনের দিকে বল দিচ্ছেন সেম এফ কস থিটা। তাহলে এক ক্ষেত্রে জিনিসটা ভারী হয়েছে, সামনের দিকে বল যা, আরেক ক্ষেত্রে জিনিসটা হালকা হয়েছে, সামনের দিকে বল এক। তাহলে দুই ক্ষেত্রে সামনের দিকের বল একই, কিন্তু এক ক্ষেত্রে ভারী, এক ক্ষেত্রে হালকা। তাহলে কোন ক্ষেত্রে ইজি হবে জিনিসটা? অবশ্যই যে ক্ষেত্রে হালকা হয়েছে এই ক্ষেত্রে হালকা হয়ে যায়। এক্ষেত্রে হালকা হয়, যদি হালকা হয় তাহলে টানা ইজি হবে, হালকা হয়ে গেছে। আর এই ক্ষেত্রে ভারী হয়ে যায়, ভারী হয়, ফলে এই ক্ষেত্রে ঠেলাটা কি হবে? কষ্ট, কষ্টকর। তাহলে ব্যাপারটা কি আসলো? আমরা সিম্পল কথা এতটুকু বুঝতে পারতেছি যে যখন আমরা ঠেলবো তখন আসলে ওজন বেড়ে যায়, তাহলে জিনিসটা ভারী হয়ে যাচ্ছে। জিনিসটা যদি ভারী হয়ে যায় আমার ঠেলে নিতে কষ্ট বেশি হবে। এই ক্ষেত্রে ওজনটা কি হয়ে গেছে? হ্রাস হয়ে গেছে। ওজন যদি হ্রাস হয়ে যায় তাহলে আমার টেনে নিতে ইজি হবে। হালকা জিনিসকে টানতে ইজি, ভারী জিনিসকে টানতে কষ্ট। এটা তো নর্মাল কথা আর কি। এই আর কি। দেখেন, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা দ্রুত বলি। ফার্স্ট, কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো দ্রুত। দেখেন তো কারো বুঝতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। ওকে, ঠিক আছে, কারো বুঝতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর সামনের দিকে আগাই আবার। এক সেকেন্ড, সামনের দিকে আগাই আমরা। তাহলে আমাদের কি হচ্ছে? ভারী হালকার কাহিনী আশা করি বুঝতে পারছি যে আমাদের ঠেলাটা কষ্টকর হবে কারণ ভারী হয়ে যাচ্ছে, টানা ইজি হবে কারণ হালকা হয়ে যাচ্ছে। এরপরের আরেকটি ইম্পর্টেন্ট টপিক পড়বো আমরা, সেটা হচ্ছে গুণ টানা। এটা থেকে কিন্তু আমাদের বোর্ডে অনেক বেশি কোশ্চেন আসে, প্লাস এমসিকিউ আসে অনেক বেশি। সো দুইটা পড়বো, নৌকার গুণ টানা। নৌকার লিখি একটু, নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা। আসেন, তাহলে নৌকার গুণ টানাটা একটু পড়ে ফেলি আমরা। নৌকার গুণ টানা খুব ইজি। গুণ মানে সবাই জানি কি? গুণ মানে হচ্ছে দড়ি, দড়ি বা রশি। তাহলে একটু আসেন, আমাদের এটা মনে করছি একটা নদী, এই পাশটা হচ্ছে আমাদের পাড়, এই পাশটা হচ্ছে আমাদের পাড়। এবার একটা নদীতে নৌকাটা চলতে চাচ্ছে, তাহলে একটু নৌকাটা আঁকি। ওকে, নৌকা হইলো। বইটা আঁকা হয় না, এই যে বইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নৌকা। এখন এই নৌকাকে আমরা দড়ি দিয়ে টানবো। তাহলে দড়ি দিয়ে, এই যে একটা দড়ি নিয়ে নিচে নেমে গেলাম, এই দড়ি দিয়ে একজন মানুষ এই নৌকাটাকে টেনে টেনে সামনে নেবে। তো এই লোকটা আস্তে আস্তে কোন দিকে যাবে? এই লোকটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাবে, তাহলে নৌকাটাও আস্তে আস্তে সামনে যাবে। তাহলে একটু খেয়াল করি তো, লোকটা যেহেতু দড়িটা ধরে রাখছে এই বরাবর, তাহলে লোকটা নিশ্চয়ই দড়িটাতে বলও প্রয়োগ করতেছে এই বরাবর। যে নৌকাটা লোকটার কাছে না গিয়ে শুধুমাত্র কোন দিকে আগাচ্ছে? সামনের দিকে আগাচ্ছে। কেন এটা হচ্ছে? সিম্পল লজিক। আমরা যদি এই বরাবর বলের মানটা এফ দিই, তাহলে এই এফটা এই জায়গায় ভূমির সাথে একটা কোণ করে রাখতেছে, সেই কোণটাকে আমরা ধরলাম থিটা। তাহলে এই বরাবর উপাংশটা চলে আসবে আমাদের জন্য এফ কস থিটা, খাড়া বরাবর উপাংশটা আমাদের জন্য চলে আসবে এফ সাইন থিটা। তাহলে আমরা বুঝলাম এই জায়গায় নৌকাটা ধীরে ধীরে সামনে যাওয়ার জন্য আমার কাকে লাগতেছে? শুধু এফ কস থিটা।
নৌকাটা সামনের দিকে যাওয়ার জন্য কাকে লাগতেছে? এফ কস থিটা। তাহলে সামনের দিকে নৌকাটাকে নেওয়ার জন্য কে হেল্প করবে? এফ কস থিটা। অন্যদিকে এফ সাইন থিটাটা কোন দিকে কাজ করতেছে? এফ সাইন থিটা কিন্তু পাড়ের দিকে কাজ করতেছে। কোন দিকে কাজ করতেছে? পাড়ের দিকে। তাহলে এফ সাইন থিটাটা যদি পাড়ের দিকে কাজ করে, তাহলে এই এফ সাইন থিটাটা ওকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে? পাড়ের দিকে। তাহলে এই এফ সাইন থিটা যদি পাড়ের দিকে নিয়ে যেতে চাই, আমি কি পাড়ের দিকে যাইতে চাচ্ছি? আমি পাড়ের দিকে যাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি নৌকাটা আস্তে আস্তে কোন দিকে আগাক? সামনের দিকে। এই জন্য এই এফ সাইন থিটাটাকে আমরা কি করব? এ চাচ্ছে নৌকাকে পাড়ের দিকে নিয়ে যেতে, পাড়ের দিকে, পাড়ের দিকে নিতে চায়। এফ সাইন থিটা ওকে পাড়ের দিকে নিতে চায়, কিন্তু আমি তো পাড়ের দিকে যাইতে চাচ্ছি না। সো আমি কি করব? আমি বৈঠা দ্বারা এই এফ সাইন থিটাকে, বৈঠা দ্বারা এফ সাইন থিটাকে নিষ্ক্রিয় করব, নিষ্ক্রিয় করব। অর্থাৎ বৈঠাটা দিয়ে আমরা এফ সাইন থিটাটার অপোজিটে একটা বল প্রয়োগ করব, যেন বৈঠা এবং এফ সাইন থিটা পরস্পর কি হয়ে যায়? একজন আরেকজনকে নাকচ করে দেয়। অর্থাৎ এই বৈঠার মাধ্যমে এই দিকে একটা বল প্রয়োগ করব, তাহলে কি হবে? দেখেন তো, এই এফ সাইন থিটা ওকে এইদিকে নিতে চাচ্ছে, বৈঠার বল ওকে এইদিকে নিতে চাচ্ছে। তাহলে একটা আরেকটার অপোজিটে, তাহলে একজন আরেকজনকে কি করে দিবে? নিষ্ক্রিয় করে দিবে। একজন আরেকজনকে কি করে দিবে? নিষ্ক্রিয়। তখন আমি শুধুমাত্র কোন দিকে যাইতে পারবো? তখন কিন্তু আমি শুধুমাত্র সামনে যাইতে পারবো, কারণ শুধু কোন বলটা বেঁচে আছে? এফ কস থিটাটা বেঁচে আছে। এই জন্য এফ কস থিটা নৌকাটিকে সামনে এগিয়ে নিয়ে যায়, নৌকাটিকে সামনে এগিয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়। তাহলে আমরা বুঝলাম নৌকার সামনে এগিয়ে নেওয়া যাওয়ার বল হচ্ছে এফ কস থিটা, সামনের দিকে বল হচ্ছে বল ইকুয়াল টু এফ কস থিটা। এখন আমরা কিন্তু সবাই জানি বলের সূত্র, বল এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ। তাহলে এই জায়গায় বলের জায়গায় এম এ ইকুয়াল টু এফ কস থিটা লিখতে পারি। সো নৌকার গুণ টানার ক্ষেত্রে কিন্তু সূত্রটা হবে এফ কস থিটা ইজ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নৌকার গুণ টানার, গুণ টানার ক্ষেত্রে সূত্র, সূত্র। এবার একটু আসেন, একটু খেয়াল করুন। এখন আমি নৌকাটাকে স্পিডে নিয়ে যেতে যাচ্ছি, অর্থাৎ এখন নৌকাটা যে স্পিডে চলতেছে আমি এই স্পিডটা আরো বাড়াই দিতে চাচ্ছি। তাহলে একটু খেয়াল করবেন তো, কোয়াইট সিম্পল, যে আমি যদি নৌকার বেগ বাড়াতে চাই, নৌকার বেগ বা স্পিড বাড়াতে চাই, বাড়াতে চাই, তাহলে নৌকার বেগ বা স্পিড যদি আমি বাড়াতে চাইলে আমাকে কি করতে হবে? সিম্পল কথা, আপনি নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি সামনের দিকের স্পিডটা বাড়াইতে চাইলে সামনের দিকের বলের মানটা বাড়াইতে হবে। সামনের দিকে কিসের মান বাড়াইতে হবে? বলের মান বাড়াইতে হবে। তাহলে আমরা লিখবো কি? তাহলে বাড়াতে চাইলে এফ কস থিটা বৃদ্ধি করতে হবে, এফ কস থিটা বৃদ্ধি করতে হবে। এখন এফ কস থিটাটা কার উপর নির্ভর করে? এফ কস থিটাটা নির্ভর করে কস থিটার উপর। এফ কস থিটা কার উপর নির্ভর করে? কস থিটার উপর। তাহলে আমি সুন্দর মতো লিখতে পারি যে এফ কস থিটা বৃদ্ধি করতে হলে কস থিটা ম্যাক্সিমাম হইতে হবে। বৃদ্ধি করতে হলে, করতে হলে, হলে কস থিটাকে কি করতে হবে? কস থিটা সর্বোচ্চ করতে হবে, সর্বোচ্চ করতে হবে, করতে হবে। এখন কস থিটার সর্বোচ্চ মান কত? আমরা সবাই জানি কস থিটা বা সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, 1। তখন থিটার মান কত ডিগ্রি হচ্ছে? থিটার মান কিন্তু হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে তখন আমি যদি স্পিডটা সর্বোচ্চ করতে চাই, তখন আমার থিটার মান কত করে ফেলতে হবে? থিটার মান কিন্তু 0 করে ফেলতে হবে। তাহলে লিখবো আমরা সামনের দিকের বল ম্যাক্সিমাম করার শর্ত, দিকের বল সর্বোচ্চ করার শর্ত কি? সর্বোচ্চ করার শর্ত হচ্ছে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি লাগবে আমাদের জন্য? থিটা ইকুয়াল টু লাগবে 0 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি লাগে, তখন আমার সামনের দিকের বলটা কি হয়ে যাবে? সামনের দিকের বলটা সর্বোচ্চ হবে। এখন সামনের দিকের বল সর্বোচ্চ হলে কি হবে? আবার এই যে সিম্পল কথা, আমাদের স্পিডটা কি হয়ে যাবে? সর্বোচ্চ, অর্থাৎ নৌকাটা অনেক দ্রুত চলবে, নৌকাটা অনেক কি হবে? দ্রুত চলবে। আশা করি বুঝতে পারছি সবাই যে থিটা 0 ডিগ্রি হবে। থিটা 0 ডিগ্রি হলেই সামনের দিকের বলটা সর্বোচ্চ হবে। আমরা সুন্দর মতো লিখতে পারি যে নৌকার গুণ টানার সর্বোচ্চ বল এফ ম্যাক্স ইকুয়াল টু হবে এফ কস কত ডিগ্রি? থিটার মান 0। আলটিমেটলি এফ কস 0 এর মান তো আমরা সবাই বুঝতে পারতেছি, এফ কস 0 এর মান হবে এফ। তাহলে সর্বোচ্চ বলের মান কিন্তু এফ, এফ ম্যাক্স এর মান কিন্তু আমাদের জন্য এফ। কথা আশা করি সবাই বুঝতে পারছে। অর্থাৎ যখন আমাদেরকে বলবে নৌকাটা খুব দ্রুত যাইতে চাচ্ছে বা কখন ওর স্পিডটা সবচেয়ে বেশি হবে,
তখন আমরা সুন্দর মতো বুঝতে পারবো যে আমার তখন থিটার মান কত বসাই দিতে হবে, 0 ডিগ্রি বসাই দিতে হবে। থিটার মান কত বসাই দিতে হবে, 0 ডিগ্রি বসাই দিতে হবে। আসেন আরেকটা কেস একটু দেখে ফেলি। আচ্ছা, এখানে তো আমাদের গুণ কয়টা ছিল? গুণ ছিল একটা। তাহলে গুণ একটা থাকলে কাহিনী কি হচ্ছে, গুণ বা দড়ি যদি একটা থাকে তাহলে কাহিনীটা কি হচ্ছে, আমরা একটু আঁকি নৌকাটা, আবার যদি একটু আঁকি। এবার একটু অসুন্দর নৌকা আঁকতেছে, আগের বার অনেক সুন্দর করে আঁকছি। আচ্ছা, এটা হচ্ছে থিটা। তাহলে থিটার একটু খেয়াল করি তো, এই বড় রূপাংশটা কত আসবে, এফ কস থিটা। তাহলে সামনের দিকের বলটা কত হয়ে যাবে, এফ কস থিটা। তাহলে বলের সূত্র আমরা সবাই জানি, বল এফ ইকুয়াল টু এম এস। এফ কস থিটা ইকুয়াল টু কি সূত্র বসবে, এম এ। এফ কস থিটা ইজ ইকুয়াল টু কি বসবে, এম এ। কিন্তু গুণ যদি একটার জায়গায় এখন দুই তিনটা হয়, তাহলে একটু লিখি, গুণ দুইটা হইলে বিভিন্ন রকম কাহিনী হতে পারে, দেখি তো। গুণ দুইটা হলে কি হবে, আসেন এই যে নৌকা, এবার আমার গুণ দুইটা মানে কি, দড়ি দুইটা, রাইট? দড়ি কয়টা, দুইটা। তাহলে এই বরাবর একটা দড়ি আছে, মনে করেন F1। ও মনে করছি এই জায়গায় অ্যাঙ্গেল করছে কত, এই জায়গায় অ্যাঙ্গেল করছে θ1। আর একটা দড়ি আছে এই যে F2, ও আমাদের অ্যাঙ্গেল করছে কত, এখানে মনে করছি অ্যাঙ্গেল করছে θ2। ও অ্যাঙ্গেল করছে কত, θ2। তাহলে আমরা সিম্পল ভাবে বলতে পারি, এফ এর কোণ আছে θ1, তাহলে এফ এর এই বরাবর রূপাংশ কত আসবে, F1 এর এই বরাবর রূপাংশ কি আসবে, F1 cos θ1। লিখি F1 cos θ1। F2, F2 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, θ2। তাহলে F2 এর এই বরাবর উপাংশটা কি আসবে, F2 cos θ2। লিখলাম F2 cos θ2। এবং দুইজনেই কোন দিকে কাজ করতেছে দেখেন তো, F2 cos θ2 এইদিকে কাজ করতেছে, F1 cos θ1 ও একই দিকে কাজ করতেছে। সো এবার সামনের দিকের বল একটা, নো, দুইটা বল সামনের দিকে কাজ করতেছে। তো দুইটা বল যদি বা দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, ওদের মোট মান হবে কি, দুইজনের কি ফল, যোগফল। তাহলে এবার আমরা যদি F ইকুয়াল টু এম এর সূত্র লিখতে চাই, এই F এর জায়গায় আমাকে বসাইতে হবে F1 cos θ1 প্লাস F2 cos θ2 is equals to হবে m is equals to হবে m a। কেন, কারণ আমার শুধু সামনের দিকের বলটা লাগবে। যদি আমি ত্বরণ বের করতে চাই নৌকার, আমার শুধু কোন দিকের বলটা লাগবে, সামনের দিকের বল, কারণ ওকে সামনের দিকে নিয়ে যায় কে, cos θ। তাহলে সামনের দিকের বল দিন। এবার আসেন গুণ দুইটার আরো কাহিনী আছে, আরেকটা গুণ এবার একটু ভিন্নভাবে গুণ অ্যাডজাস্ট করি বা দড়ি অ্যাডজাস্ট করি, মানে ভিন্নভাবে এবার দড়িটা আমরা যুক্ত করব। তাহলে একটু আসেন তো, এই বরাবর আসবে আমাদের জন্য F1, ও অ্যাঙ্গেল করছি মনে করছি θ1। আবার এই বরাবর এবার দড়িটা অন্য পাশ থেকে F2 এই দিকে আছে θ2। তাহলে আসেন তো, F1 যে আছে, F1 যে আছে, ও এই ভূমির সাথে অ্যাঙ্গেল করছে কত, θ1। সো যেই বরাবর অ্যাঙ্গেল থাকে উপাংশ হয় কি দিয়ে, cos দিয়ে। সো এই বরাবর F1 এর উপাংশ আসবে F1 cos θ1, রাইট? যে F2 আছে, F2 কাজ করতেছে এইদিকে, ও অ্যাঙ্গেল করতেছে কত, θ2। সো ও যদি θ2 অ্যাঙ্গেল করে, ওর উপাংশ কত দিয়ে আসবে, F2 cos θ2। তো দুইটা বলই কোন দিকে কাজ করতেছে, আবারও দেখেন দুইটা বলই কোন দিকে কাজ করতেছে, এও সামনের দিকে কাজ করতেছে, এও সামনের দিকে। তাহলে আবারও আমরা লিখবো যে F ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম এ। এই F এর জায়গায় এবার আমার আবার কয়টা বল আসবে, দুইটা, দুইজনে একই দিকে। সো F1 cos θ1 প্লাস F2 cos θ2 ইকুয়াল টু এম এ। তাহলে আবারও সেম কাহিনী, সেম সূত্রটা এসছে, সেম টাইপের কাহিনী আসছে। অর্থাৎ আমাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে F1 F2 যেভাবেই কাজ করুক না কেন, আমার সবসময় সামনে বরাবর উপাংশটা নিতে হবে। সামনে বরাবর উপাংশটা যদি আমি নিতে পারি, তাহলে সেটাই আমার কাজ হবে। সামনে বরাবর যে কাহিনী বা সামনে বরাবর যে উপাংশটা আসবে, সেটাই কাহিনী। দেখি তো কথা বুঝাইতে পারছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন, কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবো, কারো কোনো প্রশ্ন বলেন। ওকে, ভেরি গুড। কারো কোনো প্রশ্ন বলেন, নাই? আচ্ছা, আসেন তাহলে এক দুইটা ম্যাথ করে ফেলি আমরা একটু, এক দুইটা সিম্পল ম্যাথ করে ফেলি। আসেন ম্যাথ 1। আসেন এবার আমাদেরকে, আমি একটা চিত্র এঁকে এঁকে ম্যাথ গুলো দিচ্ছি। আমাদের কাছে একটা নৌকা আছে, বুঝিয়েন যে এগুলো নৌকা, ঠিক আছে? একটু খারাপ হলেও নৌকাই তো, লিখে দিচ্ছি নৌকা। ঠিক আছে, এই নৌকার ভরটা ধরে নিচ্ছি আমরা 200 কেজি, 200 কেজি।
ওকে আমরা এই বরাবর 100 নিউটন বল দিচ্ছি, সে ভূমির সাথে পড়ে আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আমাকে কোশ্চেন করলো কি নৌকাটির ত্বরণ কত, নৌকাটির ত্বরণ কত। তাহলে আমার কাজ তো কি বলছিলাম না যে নৌকা টৌকার কাহিনী মানে ওর কোন দিকের বলটা লাগবে, সামনের দিকের বলটা। তো সামনের দিকের বলটা কোনটা? এই যে সামনের দিকের বল এটা, এই যে এটা। তাহলে এই বড় উপাংশ কত আসবে? 100 এর সাথে থিটা আছে, তাহলে থিটা থাকলে উপাংশ কস দিয়ে, সো 100 কস কত, 100 কস কত, 30 ডিগ্রি। তাহলে আমার বলের মান হয়ে গেল কত, 100 কস 30 ডিগ্রি। ভরের মান দিয়ে দেওয়া আছে 200 কেজি। তো আমরা সুন্দর মতো লিখবো F is equals to ma or A is equals to F by m। F এর মান কত, 100 cos 30 ডিভাইড বাই m এর মান কত, 200। এত ms ইনভার্স 2। দেখেন কারো কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন দেখি তো। কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা একটু বলবেন। স্যার লাস্টেরটা আরেকবার রিপিট করলে ভালো হতো। আরেকবার বলবো, আচ্ছা আসেন। সিম্পল। প্রথম কথা বুঝুন, আপনি আপনাকে বলছেন নৌকাটির ত্বরণ কত বের করতে, তাহলে নৌকাটির ত্বরণ বের করতে বলছে। আপনাকে আমি বলছি নৌকার দড়ি টড়ি টানবো, তার মানে নৌকার কোন দিকের বলটা লাগবে, সামনের দিকের বলটা লাগবে। কোন দিকের? সামনের। তাহলে আসেন তো এই 100টা কাজ করতেছে এভাবে, তাহলে আপনি কি এটা 100 বসাতে পারবেন? নো, আপনার সামনের দিকের বলটা লাগবে। তাহলে সামনের দিকের বলটা কত, এই যে এটা। তাহলে এই বড় উপাংশ কত আসবে? অ্যাঙ্গেল 30, উপাংশ আসবে কস দিয়ে। সো এই বড় উপাংশ কত, 100 cos 30। সো এটাই বলের মান। তো আমরা F ইকুয়াল টু m এর সূত্র লিখলাম। সো a এর মান কত, F বাই m। F এর মান কত? F এর মান হচ্ছে 100 cos 30, বসা দিছি m, বসা দিছি এত মিটার পার সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছে? জি স্যার। ওকে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম তাড়াতাড়ি বলেন দেখি তো। কারো কোনো প্রবলেম? বুঝতে পারছি, সিম্পল ম্যাথ। আসেন আর একটু জটিলে যাই। ম্যাথ আমাদেরকে এবার বললো যে আমাদের কাছে এবার একটা নৌকা আছে, তাহলে নৌকা আঁকতে হচ্ছে। নৌকা, ওকে ঠিক আছে। আসেন, নৌকার এবার দড়ি দুইটা দিছে, একটা হচ্ছে এই বরাবর এফ, এই বরাবর এফ। এই অ্যাঙ্গেলটাও দিচ্ছে 30, এই অ্যাঙ্গেলটাও দিচ্ছে 30। এর বলছে নৌকাটির ভর দিয়ে দিছে আবার 200 কেজি। এর বলছে কি, বলছে নৌকাটি নৌকাটি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে, অবস্থা থেকে 5 মিনিট সময়ে, 5 মিনিট সময়ে 3.6 কিলোমিটার যায়। তাহলে তাহলে এফ ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ আমরা আমাদেরকে এবার কি বলছে একটু খেয়াল করবেন সবাই। নৌকাটার একটা কাহিনী দিয়ে দিচ্ছি, স্থির অবস্থা থেকে এত সময় এত দূরত্ব গেছে। এবার আমাকে কি বের করতে বলছে? এফ। এবার আমাকে কি বের করতে বলছে? এফ বের করতে বলছে। সো একটু খেয়াল করবেন, আপনি এফ বের করতে হইলে আপনি প্রথমে বুঝতে হবে একটা কাহিনী, যে আমরা যখন নৌকার কাজ করব, গুণ টানার কাজ করব, আমার সবসময় কোন দিকের উপাংশটা লাগবে? আমার সবসময় সামনের দিকের উপাংশটা লাগবে। সো দড়ি দুইটা, সামনের দিকে উপাংশ কয়টা আসবে? দুইটা। তাহলে আসলে সামনের দিকে এর জন্য একটা উপাংশ আসবে, তার জন্য এই জন্য, আবার এর জন্য একটা উপাংশ আসবে। তাহলে উপাংশগুলো লিখি আগে, আমার কাজ আগে সিকোয়েন্স ওয়াইজ আগাই। এই বরাবর আসবে এফ কস 30, কারণ অ্যাঙ্গেল আছে থিটা। এই বরাবর উপাংশ আসবে কত, এফ কস 30। তাহলে সামনের দিকে আমি মোট বল কত পাচ্ছি একটু খেয়াল করেন তো। সামনের দিকে আমি যদি এফ ইজ ইকুয়ালস টু এম এ সূত্রটা লিখি, এবার বলের জায়গায় আমরা বসাবো কয়টা? এফ কস 30 আছে দুইটা, সো এফ কস 30 একটা প্লাস এফ কস 30 ইকুয়ালস টু এম এ। তাহলে এফ কস 30 প্লাস এফ কস 30 মানে কি লিখতে পারি আমরা? 2f cos 30, 2f cos 30 is equals to আমাদের জন্য m into a। সুতরাং f এর মান কত আসবে? m a by 2 cos 30। দেখেন তো এই ব্যাপারটা বুঝা গেছে কিনা? এই যে f এর মানটা বের করছি, সো 2 cos 30 এই যে এই পাশে এসে ভাগ হয়ে গেছে। দেখেন তো এতটুকু সবাই বুঝছি কিনা? কেউ না বুঝলে একটু বলবেন, এতটুকু পর্যন্ত বুঝা গেছে কিনা?
ওকে, আশা করি বুঝা গেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি বুঝা যায়, এফটা বের করার জন্য আমাদেরকে কিন্তু বলছে এফ হোয়াট, এফ বের করার জন্য আপনার এম লাগবে। আছে কিনা দেখেন তো কোশ্চেনে খুঁজে। হ্যাঁ, এই যে নৌকার ভরটা দিয়ে দেওয়া আছে, তো সুন্দর মতো এটাকে এম ধরে ফেললাম, এমটা পেয়ে গেছি আমরা। তারপর আমার 2 cos 30 নিচে, আর এই পাশে একটা এ আছে। আচ্ছা দেখেন তো কোন জায়গায় নৌকার ত্বরণ দেওয়া আছে? নো, নৌকার কিন্তু ত্বরণের মানটা আমাকে সাপ্লাই করে দেওয়া নাই, কিন্তু একটা কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে নৌকা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, তার মানে নৌকার আদিবেগ 0। নৌকা একটা সময় দিছে টাইম কতক্ষণ, 5 মিনিটস, সেকেন্ডে নিয়ে গেলে 300 সেকেন্ড। তো নৌকাটা 300 সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটা কত? 3.6 কিলোমিটার। সো অতিক্রান্ত দূরত্ব এস 3.6 কিলোমিটার বা 3600 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি? নৌকাটা একটা সময় পাইছি, নৌকাটা কত দূরত্ব অতিক্রম করছে সেটা পাইছি, নৌকাটার আদিবেগ পাইছি এস ইউ টি। আমার কার মান দরকার? এ। আমার কার মান দরকার? এ। ইউ আছে, টি আছে, এস আছে, এ দরকার। কোন সূত্র খাটাবো? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে একটু মানগুলো বসাই দিই। এস এর মান কত আমাদের জন্য? 3600। আদিবেগটা কত আমাদের জন্য? এই যে 0 প্লাস হাফ অফ এর মানটা কত আমাদের জন্য? জানি না। টি এর মানটা জানি, 300 স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা এ এর মানটা একটু বের করি। এ আসবে কত? এই যে এটা 2টা তাহলে গুণ হবে এই পাশে এসে, তাহলে 2 ইন্টু 3600, 300 স্কয়ারটা এসে ভাগ হবে, ইকুয়াল টু এ। তাহলে এই জায়গা থেকে সুন্দর মতো আমরা এ এর মানটা পেয়ে যাচ্ছি। 2 ইন্টু 3600 ডিভাইড বাই কত? 300 স্কয়ার। হয়ে গেল, ত্বরণের মানটা পেয়ে গেছি। তাহলে আমরা বলের মানটা বের করে ফেলতে পারি না? এই যে এম এর মানটা 200 ইন্টু ত্বরণের মানটা কিন্তু আমরা বের করছি, ডিভাইড বাই 2 cos 30। তাহলে কত বল প্রযুক্ত হচ্ছে বা কত বল লাগতেছে, এফ এর মানটা কিন্তু আমরা বের করে ফেললাম। দেখেন তো, এই ম্যাথে জাস্ট একটা কাহিনী চেঞ্জ হয়েছে, সেটা কি? এবার আমাকে ত্বরণ বের করতে না বলে এফটাই বের করতে বলছে। অন্যদিকে ত্বরণ বের করার জন্য এই যে এটা বের করার জন্য আমাকে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আমাদেরকে আদিবেগ দিয়ে দিছে, আমাদেরকে সময় দিয়ে দিছে, আমাদেরকে দূরত্ব দিয়ে দিছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার খাটাই দিছি, খাটাই এর মানটা বের করে নিছি। তারপর আমাদের কাঙ্ক্ষিত এর মান বসাই দিছি, বসায় এফ বের করে আনছি। তাহলে মাথায় রাখতে হবে, কখনো যদি ত্বরণ বের করতে না বলে, যদি কি করে আমাকে বল টল বের করতে বলে, তাহলে আমরা কাজ কি করব? সুন্দর মতো ত্বরণের সূত্র খাটাইতে হবে। দেখবেন কোশ্চেনে কি কি ইনফরমেশন আছে যেটা দিয়ে আমি ত্বরণের মানটা বের করতে পারি। বের করলে বাকি কাজ শেষ। দেখেন তো কারো কোনো প্রবলেম আছে কিনা, 1 সেকেন্ডের মধ্যে বলবো, দ্রুত, ফার্স্ট। কারো কোনো প্রবলেম আছে কিনা? দেখি তো। বাহ, সবাই বুঝে যাচ্ছে এত ইজিলি, ভেরি গুড। চলে আসি এরপর। এরপর আমাকে আরেকটা কোশ্চেন দিল, একটু খেয়াল করি। আর একটা ম্যাথ করব, লাস্ট ম্যাথ কাইন্ড অফ বলতে গেলে। ম্যাথ, আবার নৌকা। এই যে নৌকা, আবার 200 কেজির নৌকা। ওকে, দড়ি কই? এই যে একটা দড়ি এফ, এই যে একটা দড়ি এফ, এ মনে করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, বলছে নৌকাটি নৌকাটি স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে অবস্থা থেকে থেকে 10 সেকেন্ডে 10 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে। 10 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে। 10 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করে। তারপর বলা আছে কি? 1 নাম্বার কোশ্চেন, এফ ইকুয়াল টু হোয়াট? 2 নাম্বার কোশ্চেন, নৌকাটি নৌকাটি একই সময়ে একই সময়ে সময়
এর চেয়ে বেশি বেগ অর্জন করতে পারবে কি? এর চেয়ে বেশি বেগ অর্জন করতে পারবে কি? করতে পারবে কি? তাহলে একটু আসি, একটু খেয়াল করবেন। তাহলে প্রথমত আসুন তো একটু খেয়াল করি আমরা সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমার কাছে নৌকা আছে, আবারও আমাকে এফ বের করতে দিছে। তাহলে আবারও ওই যে বলছিলাম, আমাকে এফ বের করতে দেওয়া মানে কোনো না কোনো ভাবে আমি এ বের করতে পারবো, কথা ঠিক না? আমাকে এফ বের করতে দেওয়া মানে এই যে এফ ইকুয়াল টু হোয়াট বের করতে দেওয়া মানে অবশ্যই কোনো না কোনো ভাবে আমি ত্বরণটা কোশ্চেনের ইনফরমেশন থেকে বের করতে পারবো। তাহলে আগে কাজ করি, আগে কাজ কি? আগে কাজ হচ্ছে আমার উপাংশে ভাগ করা। তাহলে এফ এর একটা উপাংশ আসবে এবার এফ কস 45 একটা দড়ির জন্য, আরেকটা দড়ির জন্য এই বড় উপাংশ আসবে এফ কস 45, রাইট? কারো আশা করি সমস্যা নাই। তাহলে আমরা সুন্দর মতো এবার লিখতে পারি এক নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এফ ইজ ইকুয়ালস টু বল ইজ ইকুয়ালস টু এম ইনটু এ। এবার এফ এর জায়গায় কি লিখবো আমরা? দেখেন তো, এফ কস 45 প্লাস এফ কস 45 ইজ ইকুয়ালস টু এম ইনটু এ। আমার এফ কে দরকার, সো 2f cos 45 দুইটা আছে ইকুয়ালস টু এম এ। আমার দরকার এফ কে, সো আসবে এম এ বাই 2 cos 45। আবারও এম তো আছে, এই যে এম, এম কে পেয়ে গেছি। দরকার ত্বরণকে। এখন ত্বরণকে বের করার জন্য দেখেন তো কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে স্থির অবস্থা। ও আচ্ছা, তাহলে আদিবেগ, এই যে স্থির অবস্থা মানে আদিবেগ 0। 10 সেকেন্ড, এবার একটা টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। কত বেগ অর্জন করছে? 10 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করছে। সো আমরা সুন্দর মতো এবার ওর শেষ বেগটা বুঝছি যে আদিবেগ শুরু হয়েছে 0 থেকে, শেষে কত বেগ অর্জন করছে? 10 কিলোমিটার পার আওয়ার, শেষে 10 কিলোমিটার, তাহলে শেষ বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে মনে হয় আমরা নিতে পারি 10 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ, জায়গা নাই, মিটার পার সেকেন্ডে চলে গেছে। তাহলে এটা আসবে একটা মান, থাকুক, মান আপনি বের করতে পারবেন শেষ বেগ। তাহলে দেখেন তো একটু খেয়াল করে, আমাদের কাছে আদি বেগ আছে, সময় আছে, শেষ বেগ আছে, ইউ ভি টি আছে। ত্বরণ বের করা দরকার, কে? এ। এ কে দরকার, কোন সূত্র খাটাবো? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এই জায়গা থেকে ত্বরণের সূত্রটা আমরা মুখস্থ জানি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগের মানটা আপনার কাছে আছে, কত আসে এটা? একটু দেখি এক সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 10 ভাগ 2.77। তাহলে আসেন, এটা পাইছি 2.77। তাহলে বসাই দিলাম 2.77 মাইনাস ইউ এর মান 0, সময় কতক্ষণ? 10 সেকেন্ড। তাহলে 0.277 এমএস ইনভার্স। ত্বরণের মানটা পেয়ে গেছি কিনা? হ্যাঁ, পেয়ে গেছি, ভেরি গুড। ত্বরণের মানটা এখান থেকে নিয়ে বসাই দিব, ভরের মানটা আমাদের জানা আছে, আমরা অবশ্যই এফ কে পেয়ে যাব। অবশ্যই কাকে পেয়ে যাব? এফ কে পেয়ে যাব। দেখেন তো কারো কোনো প্রবলেম আছে কিনা, দ্রুত বলি, কারো কোনো প্রবলেম আছে কিনা? ত্বরণটা বের করতে হবে, যদি এফ না থাকে। অন্যদিকে ত্বরণ বের করতে বলে তো, কিন্তু নৌকা বা গুণ টানার মানে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কোন দিকের বলটা বের করতে হবে, সামনের দিকের বলটা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে মেইন কাজ। সামনের দিকের বলটা যদি বের করা যায় তাহলে বাকি জিনিস একদম সোজা। কারো প্রবলেম আছে? তাড়াতাড়ি, ফার্স্ট। নাই, ভেরি গুড। পরের কোশ্চেনে আসেন। পরের কোশ্চেনে কি বলছে একটু দেখি। বলছে নৌকাটি একই সময়ে এর চেয়ে বেশি বেগ অর্জন করতে পারবে কিনা। তাহলে আপনার মাথায় ঘুরতে হবে এই থিওরিটা, এই যে এই যে যে নৌকার বেগ বা স্পিড বাড়াইতে চাইলে আমাকে থিটার মান কত ডিগ্রি ধরতে হবে বলছিলাম? নৌকার বেগ বা স্পিড বাড়াইতে চাইলে, ওই যে নৌকার স্পিড যা আছে এর চেয়ে বাড়াইতে চাচ্ছি, বা নৌকা এর চেয়ে দ্রুত যাইতে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? থিটার মান কত ডিগ্রি ধরতে হবে? 0 ডিগ্রি ধরে তারপর আমি বাকি কাজ করতে হবে। আসুন তো একটু করে দেখি। তাহলে আমরা লিখবো, প্রথমেই লিখবো যে নৌকার বেগ বাড়াতে চাইলে, নৌকার বেগ বাড়াতে চাইলে, বেগ বাড়াতে চাইলে, বাড়াতে চাইলে চাইলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে হবে। ডিরেক্ট লিখবেন, কারণ আপনি এটা জানেন। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হইতে হবে? 0 ডিগ্রি।
তখন আপনার বলের মানটা কত হয়ে যাবে? এফ কস থিটা ছিল একজন, ও হয়ে যাবে 0 একজন। এটা তো একটা দড়ি, আরেকটা দড়িও আছে না, তাহলে দুইটাই কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যেতে হবে? দুইটাই 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যেতে হবে। দেখেন তো এই লাইনটা বুঝছেন কিনা? আমাদের দড়ি আছে কয়টা এখানে? এই যে একটা দড়ি, এই যে একটা দড়ি, তাহলে দুইটা দড়ি না? তাহলে দুইটা দড়ির দুজনেই আমার থিটা কত হইতে হবে? 0। এই ক্ষেত্রে অ্যাঙ্গেল হয়ে যেতে হবে 0, এই ক্ষেত্রে অ্যাঙ্গেল 0। তাহলে একজন হয়ে যাবে এফ কস 0, আর একজন এফ কস 0। সো দুইজনের ক্ষেত্রে এফ কস 0 প্লাস এফ কস 0। তাহলে আমার এই জায়গায় বলের মান কত আসতেছে দেখি তো। এই যে 2 এফ আসতেছে, কারণ কস 0 এর মান 1। তাহলে আমরা এফ এর মানটা আগের কোশ্চেনে কিন্তু এফ এর মানটা বের করছি। এফ এর মানটা কিন্তু আগের কোশ্চেনে বের করছি আমরা। সো এই জায়গায় এফ এর মানটা বসে আমরা বলের মানটা বের করে ফেলতে পারি, যে আমার সামনের দিকে এখন কত বল কাজ করতেছে, সামনের দিকে এখন কত বল কাজ করতেছে। এরপর কি করবো আমরা? আমাকে বলছে বেশি বেগ হবে কিনা এটা বের করো। তাহলে বেশি বেগ হচ্ছে কিনা এই জিনিসটা কিভাবে বের করবো আমরা? বেশি বেগের কাহিনীটা বের করার জন্য আমাকে একটু কষ্ট করে আরেকটু সামনে আগাইতে হবে। কি? আমাকে আবার এফ ইজ ইকুয়ালস টু এম এ এই সূত্রটা খাটাইতে হবে, যেখান থেকে আমি ত্বরণের নতুন মানটা বের করবো, কারণ আমার বলের মান চেঞ্জ হয়ে গেছে। বলের মান চেঞ্জ হয়ে গেছে, সো ত্বরণের মানও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সো এফ বাই এম, এই যে বলের মানটা এখান থেকে বের করছি, বসাবো, ডিভাইড বাই এম এর মান তো 280, নতুন ত্বরণ পাবো, নতুন ত্বরণ পাবো আমরা। এখন আমার কি লাগবে? আমার শেষ বেগটা যে বেশি হয়েছে দেখেন তো, এই যে বলছে কি একই সময়, তার মানে আমার টাইমটা যে 10 সেকেন্ড ছিল সেটাই আছে, কিন্তু বেগ কি হইতে হবে? বেশি। তার মানে আমাকে শেষ বেগ বের করে দেখাই দিতে হবে যে শেষ বেগটা আসলে কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে কেমনে বের করব? আমার কাছে নতুন একটা ত্বরণ আছে, কিন্তু আমার টাইমটা হুবহু কি আছে? সেম, কারণ টাইম বলছে একই সময়। তাহলে টাইম কয় সেকেন্ড? 10 সেকেন্ড। শেষ বেগ বের করবো কোন সূত্র দিয়ে? v is equals to u plus at। আদি বেগ তো 0 প্লাস ত্বরণটা এখান থেকে নতুন করে বের করছি, এখানে ত্বরণটা বসাই দিব, টাইম কয় সেকেন্ড? 10। দেখবেন এই বেগটা আগের যে বেগটা হয়েছিল, আগের বেগটা কত হয়েছিল একটু দেখি তো। এই যে আগের বেগটা 2.77 মিটার পার সেকেন্ড হয়েছিল। দেখেন তো আগের বেগটা, ওই যে 10 কিলোমিটার পার আওয়ার বা 2.77 মিটার। দেখবেন এবারের বেগটা এর চেয়ে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে এবারের কাহিনীটা কি? এবারের কাহিনীটা কিভাবে মাথায় রাখবো আমরা? আমাদেরকে বলছে নৌকাটা এর চেয়ে বেশি বেগ অর্জন করতে পারে কিনা। আমরা কি করে দেখাই দিছি? আমরা বেগটা বের করে দেখাই দিছি যে না, বেগ আসলেই আগের বেগের চেয়ে কি হয়েছে? বেশি। এখন বেগ বের করার জন্য আপনার কি লাগবে একটু খেয়াল করুন তো। v is equals to u plus a t। তাহলে আপনার কাকে লাগবে? ত্বরণকে লাগবে। এখন ত্বরণের সূত্র আপনি কি জানেন? ওই যে f is equals to ma, a is equals to f by m। তাহলে কাকে লাগবে? আবার f কে লাগবে। এখন f এর মান কত হয়ে যাবে? f এর মান হয়ে যাবে এর চেয়ে বেশি। দেখি তো কথা বুঝতে পারছেন কিনা, কে কে বুঝি নাই একটু বলুন। কে কে কথা বুঝি নাই একটু বলবেন। দেখেন তো কেউ না বুঝলে একটু বলেন আমাকে। কথা আটকে রেখে লাভ নাই এখানে, আপনাকে সবকিছু বুঝে যাইতে হবে, কারণ এই ম্যাথ গুলো আমাদের মেইনলি কিন্তু বোর্ডে সবচেয়ে বেশি আসে। এই ম্যাথ গুলো খুব খুব বেশি আসে, এই ম্যাথ, নৌকার গুণ টানার ম্যাথটা। এবং এগুলো একটু কঠিন ম্যাথ হিসেবে বিবেচনা হয়, কিন্তু আপনি দেখেন তো একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনি পারবেন। বইয়ের মধ্যে ওই ম্যাথ গুলো আছে। আমি আজকে নাম্বার বলে দিব, ঠিক আছে? আবার বইটা দাগায় আমার দরকার পড়বে না, আমি মনে হয় ডট গুণন ক্রস গুণন পর্যন্ত দাগায় রাখছি। সো আর লাগতেছে না। দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা 1 সেকেন্ডের মধ্যে বলবো, নইলে আমরা সামনের টপিকে যাব। আর একটু পড়বো আমরা আজকের জন্য। দেখি তো কারো কোনো প্রশ্ন আছে কিনা। বাহ, কারো কোনো প্রশ্ন নাই, আসেন শুরু করি। এরপরে এরপরে আমরা আমাদের নতুন টপিকে চলে আসবো। আমাদের উপাংশের আন্ডারে যেই দুইটা টপিক একটু করে পড়ার দরকার ছিল, এই দুইটা টপিক কিন্তু আমরা পড়ে ফেলছি। একটা টপিক কি ছিল আমাদের জন্য? একটা টপিক হচ্ছে ওই যে লন রোলার চালনা, আর একটা টপিক হচ্ছে নৌকার গুণ টানা। এই দুটো টপিক আমরা পড়ে ফেলছি, এগুলো হচ্ছে নৌকার গুণ টানার আন্ডারে। এখন আমরা শুরু করব আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে ভেক্টরের গুণন। সেটা হচ্ছে ভেক্টরের গুণন। আচ্ছা, কেউ একজন কষ্ট করে আমাকে বলেন তো, কেউ একজন কষ্ট করে আমাকে বলেন যে হচ্ছে আমি কি ইয়া পড়াইছিলাম কিনা, ভেক্টরের বিয়োগ পড়াইছিলাম? ভেক্টরের বিয়োগ কি পড়ানো হয়েছিল?
ভেক্টরের বিয়োগ কি পড়ানো হয়েছিল? ভেক্টরের বিয়োগ একটু বলেন কেউ কষ্ট করে। ভেক্টরের বিয়োগ না ভাইয়া। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, আসেন তাহলে ভেক্টরের বিয়োগ যদি পড়ানো না হয় তাহলে একটু ভেক্টরের গুণনটা আমরা একটু স্টপ রাখি, আমরা একটু ভেক্টরের বিয়োগটা পড়ি আগে, এটা দরকার। আসেন লিখলাম ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ। ওকে, আচ্ছা তাহলে ভেক্টরের বিয়োগ পড়ানোর আগে একটু করে একটা ছোট্ট বেসিক বলবো আমরা, সেটা কি? আসেন আমার কাছে মনে করছে একটা এ ভেক্টর আছে, আমার কাছে আরেকটা বি ভেক্টর আছে। এই দুইটা ভেক্টর যদি এক বিন্দুতে ক্রিয়ারত হয় তাহলে ওরা মিলিতভাবে নতুন একটা কি সৃষ্টি করে? একটা লব্ধি সৃষ্টি করে, ঠিক আছে? দুইজনে এ আর বি ভেক্টর মিলিতভাবে একটা কি সৃষ্টি করে? একটা লব্ধি সৃষ্টি করে। এই যে লব্ধি ভেক্টরটা সৃষ্টি করে ওরা, এই লব্ধি ভেক্টরের মানটা হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই লব্ধি ভেক্টরটা হয় কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই জন্য আমরা একটা কথা বলছিলাম, মনে আছে আশা করি, যে লব্ধির মান যে কথা, দুইটা ভেক্টরের যোগফলের মানও সেম কথা। লব্ধির মান যে কথা, দুইটা ভেক্টরের যোগফলের মান হচ্ছে একই কথা। যে মানের সূত্র কি? লব্ধির মানের সূত্র 2ab cos আলফা। যে আলফাটা ছিল এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আরেকবার একটু বলি, আমাদের কাছে দুইটা ভেক্টর যদি এক বিন্দুতে ক্রিয়ারত হয় তাহলে ওরা দুজন মিলিতভাবে একটা নতুন ভেক্টরের জন্ম দেয়। সেই নতুন ভেক্টরটার নাম হচ্ছে আর ভেক্টর বা লব্ধি ভেক্টর। একটা নতুন ভেক্টরের জন্ম দেয়, এই নতুন ভেক্টরটার নাম হচ্ছে আর ভেক্টর বা লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টরের মানটা হবে আর সমান দুইটা ভেক্টরের যোগফলের মান √a² + b² + 2ab cos আলফা। আশা করি বুঝতে পারছেন সবাই। কেন? কারণ লব্ধি ভেক্টর মানেই দুইটা ভেক্টরের যোগফল, লব্ধি মানেই যোগফল দুইটা ভেক্টর। তো এখন আমরা করতে যাচ্ছি বিয়োগফল। আচ্ছা, বিয়োগফলটা কিভাবে করব একটু খেয়াল করতে হবে। তাহলে আসুন লিখলাম এ ভেক্টর মাইনাস দিয়ে লিখলাম বি ভেক্টর। আসি আসি চিত্রটা আঁকি আবারও। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটাকে আমরা ধরে নিছি কি? মধ্যবর্তী কোণটাকে আমরা ধরে নিছি আলফা। তাহলে আসলে এ ভেক্টর আর বি ভেক্টর বিয়োগ করতেছি, এর মানে কি? এর মানে হচ্ছে এ ভেক্টর একটু কাজ করবে এখানে, প্লাস দিলাম একটা, সাথে লিখলাম মাইনাস বি ভেক্টর। কি লিখলাম? মাইনাস বি ভেক্টর। তাহলে দেখেন তো কাহিনী ঘুরে ফিরে সেম আছে, প্লাস মাইনাস মিলে আবার মাইনাস আছে। তাহলে কিন্তু একটা সুন্দর কাজ হয়ে গেছে এখানে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর বিয়োগ করা মানে যে কথা, আর এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর যোগ করা মানে একই কথা। এখন যোগ করা মানেই তো আমরা শিখছি, যোগ করা মানেই হচ্ছে কি নির্ণয়? লব্ধি নির্ণয়। যোগ করা মানেই কি নির্ণয়? লব্ধি নির্ণয়। তাহলে যোগ করা মানে যদি লব্ধি নির্ণয় হয়, তার মানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর যোগ করা মানে, এবার আমার দুইটা ভেক্টর বিয়োগ করা মানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি নির্ণয় করা। লিখি একটু ব্যাপারটা বুঝতে পারছে কিনা। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে এ ও বি ভেক্টরের লব্ধি নির্ণয়। এ ও বি ভেক্টরের কি নির্ণয়? লব্ধি নির্ণয়। কিন্তু এবার আছে আমার এ ভেক্টর প্লাস দিয়ে মাইনাস বি ভেক্টর। এর মানে কি? এর মানে হচ্ছে এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টরের লব্ধি নির্ণয়। অর্থাৎ এবার আর এ আর বি এর লব্ধি না, এবার এ এবং কার লব্ধি? মাইনাস বি এর লব্ধি। এ এবং মাইনাস বি এর লব্ধি। তাহলে এবার আমরা পাশে যে চিত্রটা আঁকছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে ওদের লব্ধিটা এই বরাবর ছিল আর। কিন্তু এবার আমার কিন্তু বি নাই, এবার আমার কে আছে? মাইনাস বি। তাহলে এবার যদি আমার কাছে মাইনাস বি থাকে, তাহলে একটু খেয়াল করেন তো, প্লাস বিটা যদি এইদিকে হয়, মাইনাস বি ঠিক তার কোন দিকে হবে? অপোজিটে। হুবহু কোন দিকে হবে? অপোজিটে। তাহলে আমরা সুন্দর মতো একটু যদি আঁকি, মাইনাস বি এর দিকটা হবে এই যে বি এর ঠিক অপোজিটে। তাহলে এবার লব্ধি নির্ণয় করব কার কার? এবার লব্ধি নির্ণয় করব এর আর মাইনাস বি এর। তাহলে এবার ভেক্টর দুজন কে কে? একজন এ আরেকজন কি?
মাইনাস বি। তাহলে এবার ওদের লব্ধিটা কোন দিকে হবে আপনি নিজেই দেখেন তো, এ আর মাইনাস বি এর লব্ধি হবে এই বড়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এটা এবার লব্ধিটা, তাহলে বুঝা গেছে এবার আমার লব্ধিটা হবে এই বড়। এবার এই লব্ধিটার মান আমরা বের করতে চাচ্ছি, এই লব্ধিটা, এটাকে আর প্রাইম নাম দিলাম, আর প্রাইম বিয়োগফল যেহেতু আর প্রাইম দিলাম। তাহলে আর প্রাইম ভেক্টরের মান বের করব কিভাবে? দুইটা ভেক্টরের মান বের করার সূত্র কি ছিল মনে করে দেখেন, রুট ওভার একটা ভেক্টরের মানের স্কয়ার প্লাস অপর ভেক্টরকে বি এর মানের স্কয়ার প্লাস 2 ইন্টু দুইটা ভেক্টরের গুণফল ইন্টু কস মধ্যবর্তী কোণ। কস মধ্যবর্তী কোণ, নট আলফা। বলছিলাম কি বারবার, এই যে আলফাটা আছে এটা কি এ এবং বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু এবার কি আমরা এ আর বি এর লব্ধি নির্ণয় করতেছি? নো, এবার আমি নির্ণয় করতেছি এ আর মাইনাস বি এর লব্ধি। কার কার লব্ধি? এ আর মাইনাস বি এর লব্ধি। তাহলে এবার মধ্যবর্তী কোণ হইতে হবে এ আর এই মাইনাস বি, এদের মধ্যবর্তী কোণ হইতে হবে। একটু খেয়াল করেন তো, এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে একটু দেখি তো, একটু এই যে এই বরাবর এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে দেখেন তো, এই যে এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা। তাহলে এই পুরা কোণটা কত ডিগ্রি? পুরা কোণটা এক সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা যদি আলফা হয় এই বাকি অ্যাঙ্গেলটা কত হবে আমাদের? সিম্পল 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা বুঝতে পারলাম এ ও মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কিন্তু আর আলফা না, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এবার কস আলফা না লিখে লিখবো 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আর প্রাইম মানে কি ছিল? দুইটা ভেক্টরের বিয়োগফলের মান। তাহলে দুইটা ভেক্টরের বিয়োগফলের মান পাচ্ছি কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা না, কস 180 মাইনাস আলফা, কস 180 মাইনাস আলফা। খুব ইম্পর্টেন্ট, দুটি ভেক্টরের বিয়োগফলের মান, দুটি ভেক্টরের বিয়োগফলের মান, দুটি ভেক্টরের বিয়োগফলের মান। দেখি তো আমার কথাটা বুঝা গেছে কিনা, একটু সবাই বলবেন কষ্ট করে, কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন আমাকে ফার্স্ট। দুটি ভেক্টরের বিয়োগফলের মান বিয়োগ করার সময় অন্তর্ভুক্ত কোনটা চেঞ্জ হয়ে যাবে শুধু, অর্থাৎ যদি আমরা যোগ করি তাহলে মানটা হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মধ্যবর্তী কোণটা কি আসবে আমাদের জন্য? মধ্যবর্তী কোণটা আসবে আলফা। দুইটা ভেক্টরের বিয়োগফলের মান বের করব, মধ্যবর্তী কোণ হয়ে যাবে কি 180 মাইনাস আলফা। দেখি তো কারো প্রবলেম আছে তাড়াতাড়ি 1 সেকেন্ডে বলবো। তাহলে আসেন, তাহলে সূত্রগুলো একটু একসাথে লিখে ফেলি। দুইটা ভেক্টরের যোগফলের মান সূত্র কি? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। আর দুইটা ভেক্টরের বিয়োগফলের মান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা মানে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফার জায়গায় বসে দিব কি 180 মাইনাস আলফা। এই যে একদম পাশাপাশি সূত্র, তাহলে আপনার বুঝতে ইজি হবে যে একটা যদি বুঝায় আমাদেরকে যে এই অ্যাঙ্গেলটা আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এই ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে? 180 মাইনাস আলফা। তাহলে বিয়োগ হইলে 180 মাইনাস আলফা, যোগ হইলে শুধু আলফা। দেখেন তো কেউ না বুঝলে 1 মিনিটের মধ্যে একটু বলবো। আপনারা চাইলে কোশ্চেনও করতে পারেন, কমেন্ট করে কোশ্চেনও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। না বুঝলে একটু বলবেন ফার্স্ট, একটু দ্রুত, একটু তাড়াতাড়ি। ওকে, কারো কোনো প্রশ্ন না? বাহ, সবাই তো বুঝে যাচ্ছে। তাহলে আসেন একটা ম্যাথ করে, একটা করবো, জাস্ট জাস্ট বেসিকটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে আসি, আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। কেউ বলবেন কোশ্চেন? হ্যাঁ বলেন। জি বলেন। আসি, তাহলে একটা ভেক্টরের মান ধরছি আমরা 10,
আরেকটা ভেক্টরের মান দিছে আমাদের 15 এবং ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিছে 30 ডিগ্রি। একটা ভেক্টরের মান দিছে 10, একটা ভেক্টরের মান দিছে 15, ওদের মধ্যবর্তী কোণ দিছে 30 ডিগ্রি। বলছে ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের যোগফল ও বিয়োগফলের মান কত? যোগফল ও বিয়োগফলের মান কত? বিয়োগফলের মান কত? যোগফল ও বিয়োগফলের মান কত? তাহলে আসেন প্রথম কথা, প্রথম সেটা কি, যে দুইটা ভেক্টরের যোগফলের মান, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফলের মান সূত্র কি লিখবেন? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, দেখবো প্লাস না মাইনাস আছে, প্লাস না মাইনাস আছে, প্লাস, সো cos আলফা। তাহলে রুট ওভার এ এর মান কত? 10 স্কোয়ার দিলাম, 15 স্কোয়ার দিলাম, 10 ইন্টু 15 cos আলফার মান কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 30। কোন সমস্যা নেই, তাহলে এই জায়গা থেকে ডিরেক্ট মান বের করা যাচ্ছে। অন্যদিকে বিয়োগফলটা করি। বিয়োগফলটা করার সময় এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, এতটুকু পর্যন্ত হুবহু সেম। শুধু দেখছি মাঝখানে আছে বিয়োগফল, বিয়োগফল মানে আমার আলফার জায়গায় কি হয়ে যাবে? 180 মাইনাস আলফা হয়ে যাবে। তাহলে আসেন তো, মান আসবে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 15 cos 180 মাইনাস আলফা। আলফাটা কত দেখেন তো, এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 30। তাহলে এবার 180 মাইনাস 30, আলফার মান 30 বসা দিব, বিয়োগফলের মান পেয়ে যাবো। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম? দ্রুত। বাহ, কারো কোনো প্রবলেম নেই, সবাই বুঝে গেছেন। আচ্ছা, কেউ একজন আমাকে একটু কমেন্ট করে বলেন তো যে আমার কথাবার্তা কি শোনা যাচ্ছে কিনা? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কথা শোনা যাচ্ছে না দেখে সবাই বুঝে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসেন কথা যদি শোনা যায় তাহলে আসেন আর একটা করি, যেহেতু 3 মিনিট আছে 5টা বাজতে, একটু আর একটা ম্যাথ করবো। আসেন লাস্ট, আমাদের এই ম্যাথগুলো খুব বেশি আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর পরম মান সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে হলে বলছে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে আসেন আপনি এই সমীকরণটা নিয়ে কাজ করবেন। কিভাবে কাজ করবেন একটু দেখাই আমি। আপনি সমীকরণটা লিখেন আগে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর পরম মান সমান দিয়ে দিছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরম মান। এবার আসেন তো, দুইটা ভেক্টরের যোগফলের মান বের করার সূত্র আপনি শিখাইছি, আপনাকে একটু আগে শিখাইছি। সেই সূত্রটা কি ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, যেহেতু দুইটা ভেক্টরের মধ্যবর্তী যোগ আছে, যোগ মানে মধ্যবর্তী কোণ কি বসবে? আলফা, সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, আবারও সেম cos, কিন্তু এবার মধ্যবর্তী কোণ কি? মাঝখানে আছে কে? মাইনাস, তাহলে মধ্যবর্তী কোণ বসাতে হবে কি আমাকে? 180 মাইনাস আলফা। বুঝাইতে পারছি আশা করি। তাহলে একটু আসেন তো, এরপরে কি আসতেছে? আমাদের উভয় পাশ থেকে রুটটা কেটে চলে যাচ্ছে, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পাশে আছে, কেটে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকবে 2ab cos আলফা ইকুয়াল টু থাকবে 2ab cos 180 মাইনাস আলফা। তারপর শুনতো 2ab কাটা, 2ab কাটা থাকবে cos আলফা সমান থাকবে কি? cos আলফা সমান cos 180 মাইনাস আলফা। আবার দুইটা cosও কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি? আলফা ইজ ইকুয়ালস টু 180 মাইনাস আলফা। তাহলে আনন্ত আলফা দুইটাকে এক পাশে, আলফা প্লাস আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, 2 আলফা সমান 180 ডিগ্রি, আলফা সমান 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে? আলফা। এই যে মধ্যবর্তী কোণকে আলফা, বের হয়ে গেছে আলফা। সো আপনি জাস্ট মাথায় রাখবেন যে আপনাকে যদি দুইটা ভেক্টরে প্লাস দেওয়া থাকে, আপনি হুবহু প্লাসের জায়গায় এই মানটা বসা দিতে পারবেন। মাইনাস দিলেই জাস্ট আলফার জায়গায় কি বসা দিতে হবে? আমাদের 180 মাইনাস আলফা। কারো বুঝতে কোনো সমস্যা আছে? কারো বুঝতে কোনো সমস্যা আছে? একটু দ্রুত বলবো। কারো বুঝতে কোনো সমস্যা?
ওকে, ঠিক আছে। কারো বোধহয় বুঝতে কোনো প্রকার সমস্যা নেই। যাহ, বুঝতে সমস্যা না থাকলে তো বেশ ভালো আসলে। আচ্ছা, কারো যদি বুঝতে কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত রেখে রেকর্ডটা অফ করতেছি। একটু সবাই ওয়েট করেন, কিছু কথাবার্তা